আমার দেখা Xiaomiর এখন পর্যন্ত সবচাইতে সুন্দর ডিভাইস এটাই। হ্যাঁ, হয়তো Xiaomiর আরও সুন্দর সুন্দর ডিভাইস রয়েছে, বাট এখন পর্যন্ত যতগুলো স্মার্টফোন আমি নিজে ব্যবহার করেছি, রিভিউ করেছি, দেখেছি, তাদের মধ্যে Xiaomiর এই স্মার্টফোনটা সবচাইতে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। Xiaomi CV দেশের মার্কেটে আসতে একটু বেশি দেরি করলো। একটা সময় এই স্মার্টফোনের রিভিউর জন্য আপনাদের কাছ থেকে রেগুলার আমি কমেন্টস পেতাম। যাই হোক, ফাইনালি এর রিভিউ আপনারা পাচ্ছেন। তবে আমি বলবো, শুধুমাত্র এর সুন্দর লুকস, চেহারা দেখেই এর প্রতি পাগল হওয়া যাবে না। এর ভিতরে কি রয়েছে, আসলে এটা কেমন, সেটা জেনে তারপরে কিনবেন। এবং ফার্স্টেই বলে দিই, এই স্মার্টফোনটা আসলে সবার জন্য না, শুধুমাত্র কিছু টার্গেটেড কাস্টমারদের জন্য এটা ঠিকঠাক রয়েছে। আর এটা বেসিক্যালি মেয়েদের জন্য ঠিক আছে এবং তাদেরকে টার্গেট করেই। চলুন শুরু করছি। আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেটম্যান বিডি, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেটম্যান বিডির যাবতীয় ইনফরমেশন থাকলো। তাদের সব আপনারা এই স্মার্টফোনটি সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম গ্যাজেট এবং স্মার্টফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। বক্স কন্টেন্ট নিয়ে যদি আমরা কথা বলতে যাই, কি যে বলবো, এই হলো বক্স। এর ভিতরে চার্জারটি আপনি পাচ্ছেন না। স্মার্টফোনটি রয়েছে, একটি কেস থাকছে, সিলিকন কেস, আর এখানে আপনি ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পেয়ে যাবেন, সেই সাথে একটি ডঙ্গলও রয়েছে, এই আর কি। সো আমরা চার্জারটাই পেলাম না, যেটা আপনাকে কিনে নিতে হবে। তবে এই স্মার্টফোনটাতে কিন্তু 55 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এই হচ্ছে স্মার্টফোনটি, খুবই লাইট ওয়েটেড, তবে এটা খুব ভালো রকমের একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। ইভেন দো আমরা যদি এটাকে একটু প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে মোটেই এটা পিছিয়ে থাকবে না। ওই স্মার্টফোনগুলো থেকে যেমন একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, এটাও কিন্তু তার ব্যতিক্রম না। এর বডি ফ্রেমটি অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, রেয়ার প্যানেলটি ফ্রস্টেড গ্লাসের, আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। তবে রেয়ার প্যানেলের গ্লাসটাতে কোনো প্রোটেকশন আছে কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত নই। এর যে বডি ফ্রেম, বিশেষ করে দুপাশ, এই দুপাশ যদি খেয়াল করেন একদমই চিকন, খুবই ন্যারো। দেখে মনে হতে পারে কি এটা ভেঙে যাবে নাকি, কিন্তু তার চান্স খুবই কম, যেহেতু মেটাল বডির সেরকম সম্ভাবনা নেই। তবে আসলে অনেক পাতলা ফোন, অনেক জোরে প্রেশার লাগলে বাঁকা বা বেন্ড হতেই পারে। স্মার্টফোনটির রাইট সাইডে আমরা দেখব ভলিউম রকার রয়েছে এবং এর উপর একটা টেক্সচার থাকছে, যার ফলে হাতের গ্রিপটা ভালো পাবেন। তবে এটাও ট্রু, এটার উপরে হাত দিলে না, মানে হাতটা একটু কেটে আসতে চাই এরকমটা ফিল হয়। এটা মনে হয় আরেকটু নিচ দিকে বসানো থাকলে খুব একটা খারাপ হতো না। পার্সোনালি আমার এমনটাই লেগেছে। এর উপরে থাকছে ভলিউম রকার এবং সেটার ক্ষেত্রেও একই কথা বলবো। আর স্মার্টফোনটির টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার, পাশে ডলবি অ্যাটমসের সিগনেচার রয়েছে, লেফট সাইড একেবারে ক্লিন এবং নিচের দিকটাতে আমরা পাবো ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, সিম কার্ড স্লট। 3.5mm হেডফোন জ্যাক এতে নেই, থাকলে অবশ্যই ভালো হতো। এখানে বলে রাখছি, শুধুমাত্র এখানে দুটি সিম কার্ডই আপনি ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, যেটা থাকলে ভালো হতো বা অনেকেরই হয়তো এটা প্রয়োজন রয়েছে। স্মার্টফোনটির রেয়ার প্যানেলের টপ লেফটে থাকছে ক্যামেরা মডিউল, যেখানে 3টি সেন্সর রয়েছে, তার নিচেই ফ্ল্যাশ লাইট এবং ফ্ল্যাশ লাইটের ডিজাইনটা খুব সুন্দর, একটু অন্যরকম, ইউনিক আর কি। স্মার্টফোনটা আমি যেটা জানি, বাংলাদেশে এই মুহূর্তে মানে 2টি কালার ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, একটি হলো ব্ল্যাক কালার আর এই যে অরোরা ব্লু টাইপের, যেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। আচ্ছা, এই স্মার্টফোনটার দামটা বলে নেই, তাহলে প্রত্যেকটা জায়গায় রিভিউ করতে একটু সুবিধা হবে। এই স্মার্টফোনটা এই মুহূর্তে আপনারা 42,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। মোবাইল ফোনটার ডিজাইনের পরে যে বিষয়টা আপনার নজর কাড়বেই, তাহলে এর ডিসপ্লে সেকশন। এখানে একটি ওলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এবং এই মোবাইল ফোনের সাথে আসলে কার্ভ ডিসপ্লে একদম পারফেক্ট হয়েছে। এটাতে যদি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতো, মোবাইল ফোনটা আসলে এরকম প্রিমিয়াম লুকস দিতে পারতো না। কার্ভ ডিসপ্লে হওয়ার সুবাদে এর চিন বা বেজল খুবই ন্যারো লাগবে এবং ন্যারোই, বিশেষ করে লোয়ার চিনটাও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে স্মার্টফোনে। আর এর ডিসপ্লের টপ সেন্টারে থাকছে সিঙ্গেল পাঁচল, যার সাইজটাও কিন্তু ছোটই। এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, বেশ ভিভিড কালার দিতে পারে, sRGB মোডে নিতে পারবেন, যার ফলে আপনি ভিডিও এডিটিং বা ফটো এডিটিং একটা বাড়তি সুবিধা পাবেন। আর এই ডিসপ্লেটা যা মনে হলো কিছুটা ওয়ার্ম টোনে কালার দেয়, যেটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগে, তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট MIUI সেটিংসে গিয়ে একটু চেঞ্জ করে নিতে পারবেন, নিজেই টুইক করে নিলে, তখন আপনি আপনার পছন্দের কালারটা পেয়ে যাবেন। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল, তবে যেহেতু এটা কার্ভ ডিসপ্লে এবং খুব যে দামি ডিসপ্লে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, মোটেই কিন্তু সেরকম না। তো এ কারণেই আপনি সাইড থেকে লক্ষ্য করলে কার্ভ এরিয়াতে এসে দেখবেন যে হালকা একটু সাদা সাদা বা একটু ফেট লাগে, যেটা আমরা আসলে এরকম 40,000 টাকা বাজেটের আরও যে কোনো কার্ভ ডিসপ্লেতে হয়তো খেয়াল করেছি। 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং আমরা চেক করে দেখেছিলাম এটা 120 হার্টজের কাছাকাছি পুশ করতে পারছিল। টাচ রেসপন্সও খুবই ভালো পেয়েছি। 1 বিলিয়ন কালার রয়েছে, ডলবি ভিশন, HDR10+-এরও সাপোর্ট পাচ্ছেন, তো সবকিছু মিলে ঠিকই আছে। যেহেতু খুবই পাতলা ফোন, অনেকেরই প্রশ্ন থাকবে ইহাতে ব্যাটারি কত রয়েছে। 4500 mAh ব্যাটারি, আর বক্সে পেয়ে যাবেন, চার্জার পাবেন না। চার্জার আপনাকে কিনে নিতে হবে বা বাসায় থাকলে সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন। 55 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। আমি অবশ্য 65 ওয়াটের চার্জার দিয়ে ট্রাই করেছিলাম এবং তাতে আমাদের সময় লেগেছে 45 মিনিটের মতো।
সো এটাতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না ফুল চার্জ করে নিতে, যদি কিনা আপনি 55 ওয়াটের চার্জার কিনে নেন। ব্যাটারি ব্যাকআপ, এই স্মার্টফোনটা যদি আপনি 120 হার্টজ রিফ্রেশ রেট অন করে রাখেন এবং ব্রাইটনেসও একটু বেশি থাকে, একদম হয়তো প্রপারলি ব্যবহার করতে পারবেন না, তবে আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন তাহলে একদিন চালানো যাবে। আর এর থেকে আমরা এসওটি পেয়েছি 5 ঘন্টার মতো, যদিও হেভি ইউজেসে ছিল। পারফরমেন্স সেকশনে আমরা দেখতে পাই Qualcomm Snapdragon 778G রয়েছে এর মাঝে, যা 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি 5G চিপ। এর 4টি কোর হলো 2.4 GHz এর ক্রায়ো 670, বাকি 4টি কোর হলো 1.8 GHz এর ক্রায়ো 670। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 642L। এই যে প্রসেসরটা, সেটা হয়তো আমরা আসলে 40-42 হাজার টাকা দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নিতে চাইবো না। 40-42 হাজার টাকা দিয়ে যখন কিনা আমরা একটা স্মার্টফোন কিনতে যাই, তখন আমরা 8 সিরিজের কোনো প্রসেসর আশা করি। তবে এই প্রসেসরটা আসলে 8 সিরিজের থেকে যে অনেক পিছিয়ে থাকে এমন না, বাট গ্রাফিক্স সেকশনটা ডেফিনেটলি পিছিয়ে থাকে। তো আমরা যারা আসলে পারফরমেন্স প্রেমী, যাদের গেমিংটা মেইন টার্গেট বা পারফরমেন্সটাই মেইন টার্গেট, তাদের জন্য হয়তো এই প্রসেসরটা অবশ্যই পিছিয়ে থাকবে, কারণ আপনি 40-42 হাজার টাকায় আরও বেটার প্রসেসর পেয়ে যান। সো আপনি তখন এটা কেন নেবেন? কিন্তু যারা রেগুলার ইউজার, আবার ফিমেল ইউজার যারা রয়েছেন, আবার যারা আসলে মূলত গেমিং করবেন না, হেভি পারফরমেন্সের দরকার নেই, টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এই প্রসেসরটা এরকম জায়গা থেকে ঠিকই আছে। এই প্রসেসর দিয়ে আসলে স্মার্টফোন আমরা এই মুহূর্তে আসলে আনঅফিশিয়ালভাবে যদি কিনতে যাই, তাহলে হয়তো ওই 30-35 হাজার টাকার মধ্যে আশা করব, এর বেশি হয়তো আশা করব না। তবে রেগুলার লাইফের ব্যবহারে এই স্মার্টফোন কিন্তু ভালো পারফরমেন্সই করতে পেরেছে, তাতে আমরা কোনো ধরনের সমস্যা পাইনি। ইভেন MIUI রয়েছে এর মাঝে, MIUI 12.5 আর Android 11, তাতে করে আমরা কিন্তু এখানে কোনো বাগ হাতি করা পাইনি, যেটা থাকাটা স্বাভাবিক ছিল, কিন্তু এই স্মার্টফোনের ক্ষেত্রে তেমনটা হয়নি। আরেকটা ব্যাপার আমার ভালো লাগেনি, এতে UFS 2.2 রয়েছে স্টোরেজ সলিউশন হিসাবে, যেটা আমার মনে হয় ঠিক হয়নি, কারণ এই প্রসেসরটা কিন্তু UFS 3.1 পর্যন্ত সাপোর্ট নেয়। সো সেরকম কিছু থাকাটাই যুক্তিসঙ্গত ছিল। আর যেমনটা বলছিলাম, আমরা এটাতে রেগুলার কাজবাজের পাশাপাশি হেভি প্রেশার দিয়েও ব্যবহার করেছি, একসাথে অনেকগুলো ভারী অ্যাপস নিয়েও আমরা চালিয়েছি। তো তাতে দেখলাম এটা মোটামুটি সামলে নিতে পারছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কোনো সমস্যা ছিল না। তবে র্যাম ম্যানেজমেন্টটা মনে হয় আরেকটু বেটার হতে পারতো। একটু দীর্ঘক্ষণ যদি কোনো অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখেন, সেই ক্ষেত্রে রান করতে অনেকটাই সমস্যা হচ্ছিল, আবার কোনোটা ঠিকভাবে রেজাল্ট করতে পারছিল। এর বাইরে সব কিছু ওকে। দেন আমরা যদি আসি গেমিংয়ে, এটা দিয়ে আমরা COD এবং PUBG প্লে করেছিলাম। তো COD মোটামুটি ভালো রেজাল্টই করেছে, মাঝে মধ্যে তাতে আমি ফ্রেম ড্রপ পেয়েছি এবং স্মার্টফোনটা হিট আপ হয়, এই যে এই পোর্শনে হিট আপ হয়, তবে খুব দ্রুত আবার সেটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। থার্মাল থ্রোটলিংয়ের প্রবলেম পাইনি। তবে PUBGর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন রকম ছিল। ম্যাক্স সেটিংসে আমি খুব বেশি ফ্রেম ড্রপ পেয়েছি এবং মোটামুটি এর ফ্রেম রেটটা বলা যায় 30-এর কাছাকাছি বা এর মধ্যেই ঘোরাফেরা করছিল। আর আপনি যদি স্মুথ আলট্রাতে নিয়ে খেলেন, সেই ক্ষেত্রে এটা প্লেয়েবল, খেলা যায়। বাট আপনি যদি HDR আলট্রাতে খেলার চিন্তা ভাবনা করেন, তাহলে এই স্মার্টফোনটা দিয়ে অন্তত এই মুহূর্তে খেলা যাচ্ছিল না। অ্যাকশন মোমেন্টে তো আপনি নড়তে চড়তেও পারবেন, এরকম একটা অবস্থা হয়ে যায়। সো PUBGর রেজাল্ট আসলে আমি ভালো পাইনি। তো ফাইনালি বলবো, যারা 40,000 টাকা বাজেটের আশেপাশে কোনো একটি গেমিং ডিভাইস কিনতে চান এবং আপনি আসলে গেমিংই করবেন, তাদের জন্য আসলে এই স্মার্টফোনটা ঠিকঠাক হবে না। কিন্তু আপনি শখের বসে গেমিং করবেন, মাঝে মধ্যে টুকটাক গেমিং করেন, দেন এটা আপনি নিতে পারেন। আসছি ক্যামেরাতে। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো রিয়ারের যে মেইন শুটার, এটা কিন্তু খুব সুন্দর ছবি দিচ্ছিল। সুন্দর বললাম এই কারণে, মানে একদম সোশ্যাল মিডিয়ার রেডি ছবি। কালার কিছুটা বুস্ট আপ করে, দেখতে খুব বেশি পাঁচি লাগে এমনটা না, বাট রেডি টাইপের ছবি দেখতে ভালো লাগবে। বেশিরভাগ মানুষেরই এমন ছবি হয়তো ভালো লাগে। শার্পনেস, ডিটেলস আমরা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে খুব ভালো পেয়েছি। ইভেন ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, কোনো কিছুতেই অ্যাগ্রেসিভলি প্রসেসিং লক্ষ্য করিনি এবং ছবির শ্যাডো এরিয়াতেও ডিটেলস ভালো ধরে রাখতে পারছিল। লো লাইটের ছবিগুলো একটু সফট হয়ে যায়, বেশ কিছুটা গ্রেইনের দেখাও পাবেন। তবে নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার ছবি পাওয়া সম্ভব, তখন শার্পনেস, ডিটেলস কিছুটা বেড়ে যায়। তবে খুব বেশি ঝকঝক করে একদম সাদা বানিয়ে দেয় এমনটা না, নাইট মোডের ছবিগুলো বেশ ভালোই পাওয়া যায়। এরপরে আমরা দেখতে পাই পোর্ট্রেট মোড রয়েছে, এজ ডিটেকশন খারাপ ছিল না, ভালোই পেয়েছি। তবে মেইন সাবজেক্টকে সফট করে ফেলছিল এবং কালার টোন একটু শিফট করে, একটু ব্রাইট করে ফেলে যেন। দেন আমরা আসছি আলট্রা ওয়াইডে। আলট্রা ওয়াইড সেন্সরটি মেইন সেন্সরের মতো ডে লাইট কন্ডিশনে ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। তবে আমার যা মনে হয়েছে, এইটা আরেকটু বেশি কালার বুস্ট আপ করে, আরেকটু ন্যাচারাল টোনে কালার দিলে আরও বেশি ভালো লাগতো। তবে লো লাইট পারফরমেন্স এটা পিছিয়ে থাকবে, লো লাইট পারফরমেন্স ততটা বেটার ছিল না। এরপরে থাকে ম্যাক্রো শুটার। ভালো লাইট পেলে শার্পনেস, ডিটেলস পাওয়া যায়, তবে লো লাইটে এটাও সফট হয়ে যায় এবং নয়েজের দেখা পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, তবে 1080p 60 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্টেবিলিটিতে EIS রয়েছে এবং এটা যথেষ্ট স্টেবল। ভিডিও শার্পনেস, ডিটেলস ভালো পেয়েছি আমরা এবং এটা দিয়ে আপনি চাইলে ব্লগিং ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। দেন আমরা যদি আসি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যেখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এইটা বেশিরভাগ সেলফি লাভারদেরই পছন্দ হবে, কারণ ছবিগুলো একটু ব্রাইট করে দেয়। শার্পনেস, ডিটেলস মোটামুটি ভালোই পেয়েছি, কিন্তু ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো ছিল না। স্ক্রিন টোন একটু সফট করে, বিশেষ করে লো লাইটে।
সো এই মোবাইল ফোনটা আমরা জানি যে লেডি কাস্টমারদেরকে টার্গেট করেই নিয়ে আসা হয়েছে। তাদের মনে হয় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা পছন্দ হয়ে যাবে। তারপরে যারা কিনা টিকটক ভিডিও করবেন, হ্যাঁ, তাদের জন্যও ঠিক আছে, তাদের পছন্দের তালিকাও থাকবে। আবার আপনি কিন্তু এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারছেন। সো টিকটক বা ওই ধরনের প্ল্যাটফর্মের জন্য যদি আপনি ভিডিও তৈরি করতে চান, দেন এই ডিভাইসটা কিন্তু আপনার জন্য ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এতে স্টেরিও স্পিকার রয়েছে, ভলিউম লেভেল যথেষ্টই হাই এবং ফুল ভলিউমেও এই ডিভাইস থেকে কোনো ধরনের ডিস্টরশন পাওয়া যায়নি। সাউন্ডের ক্ল্যারিটি ভালো ছিল, খুবই ক্রিস্প একটা সাউন্ড দিতে পারে। সো সাউন্ড নিয়ে সন্তুষ্ট থাকবেন। দেন আমরা এখানে ইন্টারনেট ব্যবহার করেছি বোথ কানেকশনে, ওয়াইফাই এবং ডেটা কানেকশনে। আর এই স্মার্টফোনটাতে কিন্তু আমরা 5Gও টেস্ট করেছিলাম, টেলিটকের সিম ঢুকিয়ে আমরা এতে 5G টেস্ট করেছি এবং 5G এই স্মার্টফোনটাতে ঠিকঠাকভাবে চলছিল। আর এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই 6 রয়েছে, যার ফলে ইন্টারনেট স্পিড তুলনামূলকভাবে ভালো পাওয়া যাবে। এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, যে বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত। অনেকেই রয়েছেন চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ব্যবহার করে খুব একটা মজা পান না, বাট এটা নিয়ে আমাদেরকে প্রবলেমে পড়তে হয়নি। তবে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে যেগুলো চাইনিজ ভাষায় লেখা, আপনি চাইলে সেগুলোকে আনস্টল করে দিতে পারেন। আমরা এখানে ম্যাপ ব্যবহার করতে হয় এমন বেশ কিছু অ্যাপস আমরা এখানে ব্যবহার করে দেখেছি, সেগুলো ব্যবহার করতে গিয়েও সমস্যায় পড়তে হয়নি। সো ফাইনালি এই ছিল এই স্মার্টফোনটার সমস্ত বিষয়বস্তু। এবারে যদি এই স্মার্টফোনটার আমরা দুটি সাইড আলাদা করে ফেলি, ভালো দিক এবং খারাপ দিক। ফার্স্টে যদি আমরা খারাপ দিক বা যে বিষয়গুলো একটু কম ছিল, এটাতে 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে আপনি ডঙ্গল পাবেন। এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, এটা থাকা উচিত ছিল। তারপরে এই স্মার্টফোনটার যে দাম, যদি 40-42 হাজার টাকা ধরি, সেই ক্ষেত্রে পারফরমেন্সে অবশ্যই পিছিয়ে থাকে। এই বাজেটে আরও অনেক ফোন রয়েছে যেগুলো এর থেকে আরও বেটার পারফরমেন্স দিতে পারে। আর এর স্টোরেজ সলিউশন UFS 2.2। সো এই বিষয়গুলো আমি এখানে কমতি পেয়েছি এবং দামটা বেশি মনে হয়েছে। আর যদি আমরা ভালো দিকটাতে আসি, এই স্মার্টফোনটা খুবই গুড লুকিং স্মার্টফোন, জাস্ট আপনি ব্যবহার করলে যে কেউ আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে। স্মার্টফোনটার রিয়ার প্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসে না, এটা একটা ভালো দিক। দেন এই মোবাইল ফোনটার ক্যামেরাটা ভালো ছিল, তারপরে ডিসপ্লে সেকশনটা জাস্ট ওয়াও। তারপরে যথেষ্ট স্লিম ফোন হওয়া সত্ত্বেও মোটামুটি একটা অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। MIUI থাকা সত্ত্বেও আমরা এতে বাঘ ভাল্লুকের দেখা পাইনি, যেটাও কিন্তু ভালো দিকের মধ্যে থাকে। সো এগুলো ছিল মোটামুটি এর ভালো দিক। এখন ফাইনালি এই স্মার্টফোনটা আসলে কাদেরকে সাজেস্ট করা যায়? আমার মনে হয় যারা খুবই গুড লুকিংয়ের একটা স্মার্টফোন চান এবং আপনি রেগুলার টু মোটামুটি হেভি ইউজার, তাদের জন্য ঠিক আছে। এবং আপনি রেগুলার গেমিং করেন না, গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজছেন না, দেন আপনি এটাকে চয়েস করবেন। আর ফিমেলরা হয়তো তাদের জন্য ঠিকই আছে, তারা হয়তো বা এটা দিয়ে খুব একটা প্রেশার নিয়ে কাজ করবে না। আর যারা টিকটক ভিডিও করবেন তারাও এটা চয়েস করতে পারেন। আর কারা এটা কিনবেন না, তারা আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছেন। যাদের মূলত পারফরমেন্সের মেইন ফোকাস বা গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটা কিন্তু ঠিকঠাক হবে না। এই আর কি। এবারে আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে এই স্মার্টফোনটার যে দাম আমরা দেখছি, সেটা অবশ্যই বেশি মনে হয়। তবে আশা করা যায় এই ফোনের দাম ডে বাই ডে কিছুটা কমবে, তখন হয়তো সব কিছু মিলে আপনার কাছে ঠিকঠাক মনে হতে পারে। সো চাইলে কয়েকদিন অপেক্ষা করেও দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামসংয়ের নতুন ভিডিওতে।